আসসালামু আলাইকুম। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা রয়েছে, পরমাণু মডেলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখব এই যে পরমাণু মডেলটা তৈরি করেছিল, তো এই মডেলটা কোথা থেকে আসছিল, কোন পরীক্ষার মাধ্যমে এই পরমাণু মডেলটা তৈরি হয়েছিল। চলো আমরা একটু দেখি। এই পরীক্ষার নাম তিনি দিয়েছিলেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো তিনি যেহেতু পরীক্ষাটা করেছিলেন, এই জন্য আমরা বলছি রাদারফোর্ডের পরমাণু মডেলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এই পরীক্ষায় তিনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছিলেন, প্রথমত সোনার পাত ব্যবহার করেছিলেন। তুমি ল্যাবে সোনার পাত নিয়ে তিনি গবেষণা করে এই মডেলটা তৈরি করেছিলেন। 2 নম্বর হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা ছিল, এবং 3 নম্বর আলফা রশ্মি তিনি, এটাকে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস বলা হয়। তো এই কিছু যন্ত্রপাতি তিনি ব্যবহার করেছিলেন। খুবই সিম্পল একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা আমরা এখন একটু দেখব। তো দেখো, তো উনি যে পরীক্ষাটা করেছিলেন তার আগে আমরা একটু দেখি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণাটা কি এটা আমরা একটু দেখি। চলো, আলফা কণা আলফা কণাকে বলা হয় হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তাহলে আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এটা কিভাবে হয় আমরা একটু দেখি। দেখো, একটা হিলিয়ামের 2টা থাকে প্রোটন এবং ভর 4। এই হিলিয়াম যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে দেখতে কেমন হবে? হিলিয়াম 2+ 2 4। তো এই যে হিলিয়াম, এখানে ইলেকট্রন কয়টি আছে? 2টি আছে। প্রোটন কয়টি আছে? 2টি আছে। আচ্ছা, এখানে প্রোটন কয়টি আছে? 2টি আছে। ইলেকট্রন কি আছে? ইলেকট্রন কিন্তু নাই। তাহলে এই জায়গাতে তাহলে ইলেকট্রন যদি না থাকে, দেখো এইটা যদি আমার নিউক্লিয়াস হতো, ইলেকট্রন এখানে ছিল। তো এখন যদি ইলেকট্রন যদি না থাকে তাহলে ইলেকট্রন বাদ, শুধু কে আছে? শুধু নিউক্লিয়াস আছে না? এই যে শুধু নিউক্লিয়াস আছে, যেখানে প্রোটন আছে 2টা, এইটাই হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তো এইটাই হচ্ছে মূলত আলফা কণা। তো এই জন্যই আলফা কণা কি যদি প্রশ্ন আমাদের করে, আমরা বলবো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আলফা কণা বলে। ওকে, তো চলো আমরা এবার চলে যাই মূল পরীক্ষায়। তো উনি একটা সোনার পাত নিয়ে তিনি যেহেতু গবেষণা করেন, তো উনি কি করছিলেন? একটা সোনার পাত নিয়েছিলেন। তো সোনা যেহেতু একটা পরমাণু হিসাব করে তিনি চিন্তা করেছিলেন। তো আমরা একটু দেখি। এইটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সোনার পাত। ওকে, এটা হচ্ছে একটা সোনার পাত। আচ্ছা, এটা হচ্ছে ইউ পাত, গোল্ড পাত। তো তিনি কি করেছিলেন? এই সোনার পাতের ঠিক পেছনের দিকে একটা পর্দা ব্যবহার করেছিলেন। এরকম একটা পর্দা ব্যবহার করেছিলেন, এবং এই পর্দাটা কিসের তৈরি ছিল? জিঙ্ক সালফাইডের পর্দা ছিল। এটা। তো পর্দাটা কি? পর্দার কাজ কি ছিল? দেখো, আমরা নর্মালি যখন একটা এলইডি লাইট কোনো জায়গায় ছুঁড়ে মারি, এলইডি লাইট যখন টর্চ লাইটের মতো দেই, যেখানে গিয়ে এলইডি লাইটটা পড়ে সেখানে কি একটু চিকচিক করে না? তো এই পর্দাটার কাজ ঠিক ওই রকমই ছিল। আমরা প্রজেক্টরে যখন আমরা কোনো ভিডিও দেখি, প্রজেক্টর থেকে একটা আলো গিয়ে সাদা পর্দায় পড়ে, সাদা পর্দা তখন কি দেয়? রিফ্লেক্ট দেয়, ওইখানেই আমরা ছবি দেখতে পাই। তো এই পর্দার কাজ ছিল কিছুটা এইরকমই। এখান থেকে যখন আলফা রশ্মি ফেলছে, আলফা রশ্মি দেওয়ার পরে এইখানে যদি চিকচিক করে, বোঝা যাবে যে এই রশ্মিটা সোজা এখানে চলে গেছে। তো দেখো, এইটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এখান থেকে সে ছাড়ছে। তো উনি লিখতে বলেন, এইখান থেকে যখন আলফা কণাটা গেল, তো উনি দেখতে পেলেন এইখানে এসে চিকচিক করতেছে। এইখান থেকে তিনি মারছে, এইখানে এসে চিকচিক করতেছে। তাহলে বুঝতে পারলো যে এই সোজা পথে চলে গেছে, এবং এই যে স্বর্ণের পাত ছিল, স্বর্ণের পাতে কোনো জায়গায় বাধা পায়নি, অর্থাৎ এটা সোজা এখানে চলে গেছে। তো তিনি দেখতে পেলেন যে বেশিরভাগ রশ্মি এরকম ভেদ করে চলে যাচ্ছে, বেশিরভাগ রশ্মি এরকম সোজা চলে যাচ্ছে, এইভাবে সোজা চলে যাচ্ছে। অল্প কিছু রশ্মি এইরকম সামান্য বেঁকে চলে যাচ্ছে। অল্প কিছু রশ্মি কি হচ্ছে? এরকম বেঁকে চলে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু রশ্মি এরকম বেঁকে চলে যাচ্ছে, এবং খুবই অল্প, মানে প্রায় 20,000-এর মধ্যে একটা
রশ্মিটা কি হচ্ছে বেঁকে ঠিক পেছনের দিক দিয়ে চলে আসতেছে। তো তিনি যখন এইগুলো পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করার পর তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হয়। তো এইখান থেকে কি কি পর্যবেক্ষণ করলেন আমরা পর্যবেক্ষণগুলো একটু দেখি। দেখো পর্যবেক্ষণ, তো এখান থেকে তিনি কি কি পর্যবেক্ষণ করলেন। নাম্বার 1 কি দেখলেন তিনি দেখলেন বেশিরভাগ রশ্মি সোজা চলে যাচ্ছে। তাহলে তিনি কি দেখলেন বেশিরভাগ রশ্মি স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যাচ্ছে। ওকে, তিনি প্রথমে লক্ষ্য করলেন কি এই যে আলফা কণা এটা যে আলফা রশ্মি তিনি দিলেন, এই আলফা রশ্মিটা বেশিরভাগ রশ্মি কি হচ্ছে সোজা চলে যাচ্ছে। কারণ তিনি এইখান থেকে রশ্মিটা ছাড়ছেন, দেখছেন যে এইখানে চিকচিক করছে, তার মানে কি সোজা চলে গেছে। তাহলে তিনি দেখতে পেলেন বেশিরভাগ রশ্মি স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর তিনি পর্যবেক্ষণ করলেন। 2 নম্বর পর্যবেক্ষণ করলেন কি অল্প রশ্মি সামান্য বেঁকে যাচ্ছে। আচ্ছা, তিনি লক্ষ্য করলেন যে সামান্য কিছু রশ্মি, যেরকম এই যে আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছু রশ্মি কি হচ্ছে বেঁকে যাচ্ছে, সামান্য কিছু। ওকে, তিনি এটা লক্ষ্য করলেন 2 নম্বরে। এবং 3 নম্বরে তিনি লক্ষ্য করলেন খুবই সামান্য, অর্থাৎ প্রায় 20,000-এ একটা পুরো বেঁকে পেছনের দিকে চলে আসতেছে। তাহলে 3 নম্বরে তিনি দেখলেন যে খুবই অল্প রশ্মি, এটা প্রায় 20,000-এ একটি, এটা কি হচ্ছে পুরোপুরি বেঁকে পেছনে চলে আসছে। তাহলে তিনি কি করলেন খুবই অল্প পরিমাণ রশ্মি তিনি দেখতে পেলেন যে পুরোপুরি বেঁকে পেছনের দিকে চলে আসতেছে, অর্থাৎ এইটা একদম বেঁকে পেছনের দিকে চলে আসতেছে। তাহলে তিনি যখন পরীক্ষাগুলো করলেন, পরীক্ষা করার পরে তিনি পর্যবেক্ষণ করলেন যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখন তিনি এই পর্যবেক্ষণ থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হবেন। তোমরা লিখে নাও, আমি এখন পর্যবেক্ষণটা মুছে দেব। আচ্ছা, তো পর্যবেক্ষণটার পরে এখন কি হবে, তিনি কিছু সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন সেটা আমরা একটু দেখি। দেখো এখান থেকে এই 3টা থেকে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হবেন। তো সিদ্ধান্তের মধ্যে তিনি 1 নম্বর থেকে পরমাণু বেশিরভাগ স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যাচ্ছে না, এইটা থেকে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হলেন। কি সিদ্ধান্তে উপনীত হলেন, এইখান থেকে তিনি বললেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে যদি স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়, তার মানে এখানে কোথাও কোনো বাধা পায় নাই, অর্থাৎ সোজা চলে গেছে। তার মানে কি এখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে উপনীত হয়েছেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো তোমরা তাহলে কি লিখবে এখানে, 1 নম্বর থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখান থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, যেহেতু ম্যাক্সিমাম রশ্মি সোজা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। আচ্ছা, 2 নম্বর দেখো অল্প কিছু রশ্মি সামান্য বেঁকে যাচ্ছে। ওকে, আমি একটা মুছে দিই। তো এইখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন, দেখো যেহেতু সামান্য বেঁকে যাচ্ছে, হিলিয়াম আমরা দেখতে পাচ্ছি এটা কি ধনাত্মক আধান বিশিষ্ট না, এই যে ধনাত্মক প্লাস, তাহলে ধনাত্মক পরস্পরকে কি করে বিকর্ষণ করে। তো যেহেতু সামান্য বেঁকে যাচ্ছে, তার মানে এই রশ্মি তিনি তখন চিন্তা করলেন যে এখানে এটাও যেহেতু ধনাত্মক, অর্থাৎ ভেতরেও ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কিছু আছে যে কারণে এটা বেঁকে যাচ্ছে। তো 2 নম্বরে তিনি যেটা সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণা রয়েছে। আচ্ছা, তাহলে 2 নম্বরে তিনি কি চিন্তা করলেন যে এইখান থেকে সিদ্ধান্ত নিলেন পরমাণু কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণা রয়েছে যে কারণে বিকর্ষণ হচ্ছে, ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে, ঋণাত্মক পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে এখানে বিকর্ষণ হয়েছে। এরপর বলছে কি খুবই অল্প রশ্মি
পুরোপুরি বেঁকে পেছনের দিকে চলে আসে। ওকে, এইখান থেকে তিনি কি সিদ্ধান্তে নিলেন? তিনি চিন্তা করলেন যে পুরোপুরি বেঁকে কখন যাবে, অর্থাৎ আমি যদি খুব ভারী এবং শক্ত কোনো কিছুর সাথে ধাক্কা খাই তাহলে কিন্তু আমি পেছনের দিকে চলে আসতে বাধ্য, কিন্তু আমি যদি কোনো অল্প পরিমাণ কোনো শক্ত বা একটু নরম জাতীয় কোনো কিছুর সাথে ধাক্কা খাই আমি কিন্তু সামনের দিকে চলে যেতে পারবো কিছুটা। কিন্তু খুবই ভারী যদি হয়, এই যে ওয়াল, আমার পেছনে যে ওয়ালটা আছে, যে বোর্ডটা আছে, এখানে যদি আমি ধাক্কা খাই তা আমি কি সামনের দিকে চলে যাব? মোটেও না, এটা আমি কী হবো, পিছনের দিকে চলে আসতে বাধ্য হবো, কারণ এটা পেছনে ওয়াল, অনেক শক্ত ওয়াল রয়েছে এবং বোর্ডটাও অনেক শক্ত। তো তিনি যখন চিন্তা করলেন যে পরমাণুর কেন্দ্রে ভারী কোনো একটি বস্তু রয়েছে, এখান থেকে তিনি সিদ্ধান্ত আসলেন যে পরমাণুর কেন্দ্রে ভারী কোনো একটা বস্তু রয়েছে, যে কারণে রশ্মিগুলো ওই ভারী বস্তুতে পার না হয়ে পেছনের দিকে চলে আসে। তো এখানে তাহলে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এখান থেকে সিদ্ধান্ত তিনি আসলেন, তিনি বললেন পরমাণুর কেন্দ্রে ভারী কিছু আছে, ভারী কিছু আছে, ভারী কিছু আছে, যে কারণে তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেন কি, যে পরমাণুর সমস্ত ভর এই মাঝখানে যেটা, সেটার নাম কি দিয়েছিলেন? নিউক্লিয়াস দিয়েছিলেন। এবং পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। তিনি বলেছিলেন সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। তিনি বললেন কি, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। তাহলে দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড তিনি যখন পরীক্ষাটা করা শুরু করলেন সমানুপাত দিয়ে, তিনি এই পরীক্ষাটা করলেন এবং এইগুলো তিনি এই পর্যবেক্ষণ করলেন এবং এরকম সিদ্ধান্ত উপনীত হলেন। তো এইটার পরেই তিনি এইটার উপর ভিত্তি করে পরমাণু মডেলটা তৈরি করেন এবং তার কিছু স্বীকার্য দেন। পরবর্তী তার কিছু ত্রুটি হয়, তারপরে এই ত্রুটিগুলো আবার সংশোধন করেন বোর। এরপর বোরেরও কিছু ত্রুটি আছে, এরপর দুইজনের তুলনা রিলেটেড আছে। তো সব প্রশ্ন আমরা আগামী কোনো একটা লেকচারে দেখব। তাই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।